দেখছিলাম ছোটবেলায় 5টা নজরুলের গান, নজরুল গীতি শিখেছিলাম, এইটা তো বটেই। আর ওই রুমঝুম ঝুমঝুম মোমের পুতুল মমের দেশের মেয়ে, আর একেবারে অন্যরকম গান চল চল চল, কারার ওই লৌহ কপাট। কারার ওই লৌহ কপাট জেলখানায় বসেই রচনা। ইংরেজ আমলে জেলে গেছিলেন এবং কলকাতায়, হুগলিতে, বহরমপুরে বিভিন্ন জেলে থেকেছেন। প্রায় 40 দিনের একটা অনশনের ইতিহাস আছে। অসম্ভব প্রাণবন্ত, শক্তিশালী একটা সৃষ্টিশীল জীবন। শান্তিনিকেতনে স্কুলে তো রবীন্দ্রনাথের গানই, রবীন্দ্রনাথকেই ভালো করে চিনে ওঠা যায় না। জানি না সঙ্গীত ভবনে নজরুলের গান শেখানো হয় কি না, কিন্তু নজরুলের এত রকম গান। আর এই আমাদের ক্লাস 7-এর যেটা মধ্যশিক্ষা পর্ষদের বাংলা বই, ওখানে রামকুমার চট্টোপাধ্যায়ের একটা ভারী সুন্দর স্মৃতিচারণের অংশ আছে। স্কুল যাচ্ছিলেন, ওই হেদর কাছে বীরেন স্ট্রিটে ভিড় জমছে, স্বদেশী মিটিং আছে দেখে দাঁড়িয়ে গেলেন। কে বলবেন? সুভাষচন্দ্র বসু। আর তার আগে গান করবেন কাজী নজরুল ইসলাম। এটাই নাকি তখন রীতি ছিল। ওই গান শুনে সবাই একদম নিস্তব্ধ হয়ে যেত। তারপর সুভাষ বসুর বক্তৃতা, একেবারে সেই রক্ত গরম করা। তা কাজী নজরুল ইসলাম সেই হারমোনিয়াম গলায় ঝুলিয়ে পান চিবোতে চিবোতে, লম্বা বাবরি চুল, সে বর্ণনা আছে। কিন্তু এই শান্তিনিকেতনের রবীন্দ্রনাথ আশ্রম বিদ্যালয় তৈরি করছেন 1901। তার 2 বছর আগে নজরুলের জন্ম, তার 2 বছর আগে সুভাষচন্দ্র বসু। পরে এই দুজনেই একই সঙ্গে স্নেহ এবং শ্রদ্ধা পেয়েছেন রবীন্দ্রনাথের। নজরুলকে উৎসর্গ করেছিলেন বসন্ত নাটক, আর সুভাষ বসুকে দাসের দেশ। কিন্তু নজরুলের এত রকম গান, খুব কম বয়সে তার সৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায় মস্তিষ্কের অসুখের জন্য। কিন্তু তার মধ্যে আমি ঠিক জানি না, কিন্তু অন্তত 3000-এর বেশি গান, 700-800 কবিতা। আমরা যেমন ছোটবেলায় বিদ্রোহী কবিতা বা ঝিঙে ফুল, কাঠবিড়ালি, লিচু চোর, পরে সাম্যবাদী যেমন আমার জীবনের একটা শ্রেষ্ঠ ভালোবাসার কবিতা। একদিকে বিভিন্ন রাগাশ্রয়ী গান, অন্যদিকে এই যে ভক্তিগীতি, শ্যামা সঙ্গীত রচনা করেছেন কত। জেলে গেছিলেন যে গানটার জন্য, আনন্দময়ী আগমনে, সেই ভূভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী। কিন্তু নজরুলের দেশের বাইরেও সারা পৃথিবীর সাহিত্য সংস্কৃতি সম্পর্কেও পরিচিত ছিলেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, এই এখন ইরান। এই যে যুদ্ধে কত নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে, যে কোনো যুদ্ধ মানেই তাই। কিন্তু ওই যে এটা তো পারস্য সভ্যতা, আমাদের সংস্কৃত যেমন খুব প্রাচীন ভাষা, ওই একই সময়ে মানে সমসাময়িক প্রাচীন ভাষা হচ্ছে ফার্সি, মানে পারস্যের পার্সি বা ফার্সি। ভীষণ প্রিয় ছিল নজরুলের। এবং এই রুমি, সাদি বা আমাদের হাফিজ, এদের সব কবিতা বাংলায় অনুবাদ করা, ওমর খৈয়াম, গজল, বাংলা গজল শুরু করা, এত কিছু দিয়েছেন এই বাংলা সংস্কৃতিকে, সুরে, কথায়। আর রবীন্দ্রনাথের বাবা যেমন মহর্ষি দেবেন্দ্রনাথও ভালো ফার্সি জানতেন। ওর হাফিজের কবিতা তো কণ্ঠস্থ থাকতো। ওনার গুরু, মানে ওনারও আগে বলছি, রামমোহন রায়, এই জন্মদিন গেল 22 তারিখ। রামমোহন রায় যেমন সংস্কৃতও খুব ভালো জানতেন, ফার্সিও সেই রকমই ভালো জানতেন। ওর প্রথম যে বই লিখেছিলেন সেটা বোধহয় ফার্সিতেই লিখেছিলেন। যাই হোক, নজরুলকে ভালো করে না জানলে আমাদের পরিচয়, নিজেদের পরিচয় পাওয়া ভয়ানক অসম্পূর্ণ থাকবে। নজরুলকে জানাটা ভীষণ প্রয়োজন। এই জন্মদিনে তাই মনে হয় যে কোনো মহাপুরুষেরই এই শুধু জন্মদিন বা প্রয়াণ দিনে একটা প্রথাগতভাবে স্মরণ করলে নিজেদেরই লোকসান। যাই হোক, একটা গান করি। এই গানটাতে এই তোমরা তো এখনও শান্তিনিকেতনে এখনও দেখা যায়, বড় মাঠে বাড়ি ঘরের আড়ালটা দেখা যাবে না। সেই গ্রীষ্মকালে যখন ঘূর্ণি হাওয়া দেয়, তো হাওয়াটাকে তো চোখে দেখা যায় না, শুকনো পাতাগুলোকে যে গোল করে ঘোরায় যেন নুপুর পায়ে ঘূর্ণি হাওয়া নাচছে, কি সুন্দর বর্ণনা। একদম সেই পুকুরে পদ্মগুলোকেও নাড়িয়ে দিয়ে যেন ঝাঁকিয়ে দিয়ে, দোলে দিয়ে, বা গাছ থেকে ফুল ঝরিয়ে দিয়ে। আর ধুলো যখন ওঠে, ওই সারা গায়ে যেন ধুলো মেখে পাগলিনী ছুটেছে, সব চুল এলোমেলো।
অন্যদিকে ইরানি বালিকা, সে মনোহারিণী চঞ্চল বালিকা, কিন্তু ওই মরুভূমির যে বালির সেই ঝড় যখন আসে সেই এরকম উত্তরীয়ের মতো ওড়নার মতো যেন সেই গৈরিক রং, ধুলোর রং, বালির রং, মাটির রং, একবারে ত্যাগের রং, যা আমাদের জাতীয় পতাকায় আছে, কোনো প্রতাপের রং নয়। সেই গৈরিক ওড়না গায়ে যেন চলেছে নেচে। চলো গানটা গাই। Yeah.